এতটা ঠান্ডা লাগছে, ভিডিও বানাবো কি, হাত তো পুরো জমে যাচ্ছে। ঠান্ডা হাওয়া চলছে প্রচণ্ড। আশেপাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলোতে বরফ জমে আছে। ঘড়িতে সময় 12টা 23, কিন্তু যখনই এই ক্যাম্পের ভেতরে ঢুকে গেছিলাম টাইমটা কিন্তু চীনের টাইম দেখাচ্ছিল। এখানে হাইটটা বেশি হওয়ায় সিঁড়ি চড়তে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। এই চত্বরে এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, হাত ফাত পুরো জমে যাচ্ছে। আর এই লেকটা কিন্তু দেখতে ফাটাফাটি। স্পেশালি এই লেকের আশেপাশে যে গাছগুলো আছে, সত্যিই জায়গাটা খুব সুন্দর। তার জন্যই জায়গাটার নাম মাধুরী লেক রাখা হয়েছে। এখান থেকে কিন্তু পুরো তাওয়াং শহরটা দেখা যাচ্ছে, দারুণ দেখাচ্ছে। সবাইকে স্বাগতম। যারা আমাদের অরুণাচল ভ্রমণ সিরিজের আগের ভিডিওগুলি দেখেছেন তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন অরুণাচল ভ্রমণে সবচেয়ে বেশি খরচ পড়ে গাড়ি ভাড়াতে। কারণ এখানে একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সব সময় গাড়ি রিজার্ভ করতে হয়। আমরা গাড়ির ভাড়া বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করেছি শেয়ারিং পার্টনার জোগাড় করার। গতকাল আমাদের সাথে দিরাং থেকে 2জন ছেলে শেয়ারিং এ তাওয়াং এসেছিলেন। আজ আমরা বুমলা পাস যাওয়ার জন্যও সেই 2জনকে শেয়ারিং এ নিয়েছি। এতে জনপ্রতি গাড়ি ভাড়া অনেকটাই কমানো সম্ভব হবে। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের অরুণাচল প্রদেশে দ্বিতীয় দিন। এবার ঘুম থেকে উঠে গেছি, স্নান হয়ে গেছে, ঘড়িতে সময় সকাল 8টা। আমরা এতটা খাবারের স্টক নিয়ে এসেছিলাম। এই যে পেয়ারাগুলো, বেদানা, কমলা লেবু, কফি, জ্যাম, ব্রেড, মুড়ি, চানাচুর, মুড়ি না চাল ভাজা, চানাচুর, এই সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে এসেছিলাম যখন গুয়াহাটির থেকে উঠেছি তখন। আজকের ক্যাবটা বুক করা হয়েছিল গতকাল। একটা নাম্বার জোগাড় করেছিলাম, সেই নাম্বারে কল করে ক্যাবটা বুক করেছিলাম বুমলা পাস যাওয়ার জন্য। সেখানে আমরা 5 জন রয়েছি শেয়ারিং বেসিসে। যাই হোক, আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এবার আমরা বেরোতে থাকি। হোটেল থেকে বেরিয়ে এবার মেন রোডের দিকে যাচ্ছি। বুমলা পাস যাওয়ার জন্য ইনোভা, স্করপিও, বোলেরো বা জাইলো জাতীয় গাড়ি পাওয়া যায়। সেক্ষেত্রে গাড়ি প্রতি ভাড়া পড়ে 5 থেকে 5,500 টাকা। তবে সস্তায় বুমলা পাস যেতে চাইলে ইকো গাড়ির তুলনা নেই। 6 জন যাওয়া যায় এমন এই গাড়ির ভাড়া পড়ে মাত্র 3,800 টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনি সস্তায় ইকো গাড়ি বুক করতে পারেন। ঘড়িতে সময় হয়ে গেছে 9টা। আসলে বুমলা পাস যাওয়ার জন্য গভর্নমেন্ট থেকে একটা পাস তৈরি করাতে হয়। ঠিক যেমন অরুণাচলে প্রবেশের জন্য আইএলপি পাস লাগে, ঠিক তেমনি বুমলা পাসের জন্য আরেকটা পাস লাগে। এবার সেটা জেনারেলি যে ড্রাইভারের সাথে আপনি যাচ্ছেন তারাই করে দেন, বা যে ট্যুর অপারেটরের সাথে আপনি যাচ্ছেন তারাই করে দেন। এবার গতকাল আমরা সন্ধেবেলায় 6টা নাগাদ কথা বলেছিলাম ফোনে যে দাদার সাথে আমরা যাব, তার সাথে। তারপর তাকে আমরা অনলাইনে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের আধার কার্ড আর আইএলপি পাস। সেটা নিয়ে আজকে সকালে উনি পাস তৈরি করানোর জন্য গেছেন। পাসটা পেতে ওনার অনেক লেট হচ্ছে, তার জন্য উনি ফোন করে বললেন যে একটু লেট হয়ে গেল পাসটা পেতে। পাস পেয়ে গেছি, এবার আসছি। চলে এসেছে আমাদের গাড়ি, এবার আমরা উঠে পড়ি গাড়িতে। ভেনু ব্রাদার, Yes. হাউ ওয়াজ ইয়েস্টারডে নাইট? Yeah, it's too cold. ঠান্ডা প্রচুর ছিল Yes, yes. গতকাল। আমরা পেয়ে গেছি ইকো গাড়ি, আর পেছন দিকে চন্দন আর গৌরব বসে গেছে। আমি আর এই যে আমাদের ভেনু ব্রাদার, এরা দুজন এখানে, আর এইদিকে আরেকজন শশী। আমরা গাড়িতে তাওয়াং থেকে বুমলা পাসের দিকে যাওয়ার রাস্তায় কম বেশি 1 থেকে 2 কিলোমিটার পরপরই বিশাল এলাকা জুড়ে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প দেখতে পাচ্ছিলাম, যেখানে নিরাপত্তার জন্য প্রচুর কামান আর ট্যাঙ্কার রাখা ছিল। যার ভিডিও করা দেশের নিরাপত্তার জন্য ঠিক নয়, তাই পথে খুব একটা ভিডিও নিতে পারিনি। যাই হোক, মোটামুটি 3.5 ঘন্টা গাড়ি চড়ে আমরা এসে পৌঁছলাম বুমলা পাস চত্বরে। এই মোবাইলটাই দেখাচ্ছে 26শে নভেম্বর বুধবার 10:51। আর ব্রাদার আপকা দেখানা বুধবার দুপুর 1:21। এই মুহূর্তে এখানে প্রত্যেকের ফোনে আলাদা আলাদা টাইম দেখাচ্ছে। আমার ফোনে দেখাচ্ছে ইন্ডিয়ার টাইম, আর ওই ভাইয়ের ফোনে দেখাচ্ছে একটা ডিফারেন্ট টাইম জোন। কোন টাইম জোন আপনারা গেস করতে পারছেন? গেস করতে পারলে কমেন্টে জানান। এখন নভেম্বর মাসের প্রায় শেষ। আমরা ভেবেছিলাম বুমলা পাসে হয়তো আমরা অনেক বরফ দেখতে পাবো, কিন্তু আফসোস এখানে আশেপাশের পাহাড়ে অল্প বিস্তর বরফ দেখা গেলেও এই চত্বরে খুব একটা বরফ নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি এখানে প্রচুর বরফ দেখা যায়। এটা হলো 15,200 ফুট উঁচুতে এই জায়গাটা। এতটা ঠান্ডা লাগছে, ভিডিও বানাবো কি, হাত তো পুরো জমে যাচ্ছে। ঠান্ডা হাওয়া চলছে প্রচণ্ড। বরফ থাকলে এতটা ঠান্ডা লাগে না যতটা এই ঠান্ডা হাওয়া চললে লাগে। আর এটা যেহেতু অল্টিটিউডটাও একটু বেশি, যখনই ব্লগের জন্য কথা বলছি মনে হচ্ছে যেন শ্বাসটা নিতে অসুবিধা হচ্ছে, একটু ব্রিদিংয়ের অসুবিধা হবে। এখানে
ফোনের কিন্তু কোনো নেটওয়ার্ক পাবেন না, যে কোনো অপারেটরই হোক এখানে কিন্তু নেটওয়ার্ক কোনোটারই পাচ্ছে না। এবার আমি জানি না যে আজকে পাচ্ছে না নাকি কোনো সময় পায় না, অ্যাটলিস্ট আমাদের জিও এয়ারটেল এগুলোতে কিন্তু পাচ্ছি না আমরা। এই যে আমাদের যে বুমলা পাসে আসার যে পাসটা, যেটা সকালবেলাতে ড্রাইভার দাদা বানিয়ে নিয়ে এসছেন, সেই পাসটা যদি সামনে গিয়ে না দেখাই তাহলে কিন্তু আমাদের এন্ট্রি দেবেন না। তাই আমরা সামনের দিকে এই পাসটা ড্রাইভার দাদার কাছ থেকে নিয়ে এগিয়ে যাচ্ছি। ঠান্ডা হাওয়াটা না থাকলে এতটা হয়তো ঠান্ডাটা লাগতো না, কিন্তু হাওয়াটা এতই ঠান্ডা হাত পুরো জমে যাচ্ছে। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা দিয়ে এন্ট্রি। এইদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে সামনে, এদিকটায় যাওয়া যাবে না, এটা দিয়ে এন্ট্রি দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। বুমলা পাস 15,200 ফুট, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। অক্সিজেন লেভেল কিছুটা কম, তাই এখানে হাঁটাচলা করলে বা জোরে কথা বললে একটু শ্বাসকষ্ট হতে পারে। এখানে দেখুন ছায়া থাকে, তাই এই জায়গাটায় কিন্তু বরফ জমে আছে, কিন্তু বরফগুলো পুরো শক্ত হয়ে গেছে। এটা দিয়ে এন্ট্রি পয়েন্ট দেখাচ্ছে বুমলার ক্যাফের। ঢুকে যাচ্ছে ক্যাফের ভেতরে। ইতিহাস থেকে জানা যায় চীন তিব্বত দখল করে নেওয়ার আগে পর্যন্ত এই বুমলা পাস ভারত ও তিব্বতের মধ্যে প্রাচীন বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হতো। ফলে তিব্বতের সাথে অরুণাচলের ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হয়। এই কারণে বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ তিব্বতে থাকলেও দ্বিতীয় সবচেয়ে বড় বৌদ্ধ মঠ আছে অরুণাচলে। প্রায় 350 বছরের পুরনো সেই মঠকে আমরা তাওয়াং মনিস্ট্রি নামে চিনি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফুট উচ্চতায় থাকা বুমলা পাস ভারতের তাওয়াং জেলা আর চীন অধিকৃত তিব্বতের সোনা কাউন্টির সাথে সীমান্ত সংযোগ করে। এই কারণে এখানে নজরদারি করা দেশের প্রতিরক্ষার জন্য অত্যন্ত জরুরি। তাই তো নিরাপত্তার স্বার্থে এই চত্বরের বেশিরভাগ অংশেই ভিডিও করা নিষিদ্ধ। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় চীনের সেনারা এই পথেই ভারতে প্রবেশ করেছিল। বর্তমানে এই বুমলা পাস চত্বরে ভারতীয় সেনা আর চীনা সেনা পাশাপাশি দাঁড়িয়ে নিজের সীমান্তর ওপর নজরদারি করে। তাই মাঝে মধ্যেই দুই দেশের সেনার মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু করে হাতাহাতিও হয়ে যায়। সেই পরিস্থিতি সামাল দিতেই এটি ভারত ও চীনের সেনাদের মধ্যে বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়, যেখানে সারা বছরে বেশ কিছু মিটিং এর মাধ্যমে নিজেদের সমস্যা মেটানো হয়। যাই হোক, অনেক তথ্য হলেও এবার চলুন এই চত্বরটা ঘুরে দেখি। এই যে গাড়ি পার্কিং চত্বরের পাশে যেখানে আই লাভ বুমলা লেখা রয়েছে, সেই জায়গার থেকে আরেকটু নিচের দিকে নেমে যেতে হয়। আমরা গেছিলাম, আপনারা দেখেছেন যে আমি ক্যাফেটেরিয়া অবধি ঢুকেছি, কিন্তু ভেতরে ঢুকে জানতে পারলাম আর ওখানে ক্যামেরা অ্যালাউড না। ভেতরে কোনো জায়গাতেই ক্যামেরা অ্যালাউড না, তাই আমরা ভেতরে ক্যামেরা ইউজ করতে পারিনি। ভেতরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। মানে হচ্ছে এই বুমলা পাসে সেই সীমারেখাটা যেটা ভারতবর্ষের কন্ট্রোলে রয়েছে, সেই সীমারেখাটা আমরা দেখলাম। সেখানে কোথার থেকে কোথায় অবধি সীমাটা ছড়িয়ে রয়েছে সেটা দেখালেন একজন আর্মির অফিসার। আর চাইনিজ আর্মি আর ভারতীয় আর্মি দুজন পাশাপাশি কিভাবে রয়েছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, অবজার্ভ করছে, সেগুলো আমরা দেখতে পেলাম। জানতে পারলাম 1962 সালে কিভাবে চীনা সেনাবাহিনী ভারতের ওপর আক্রমণ করেছিল। প্রথমে এই বুমলা দখল করেছিল, তারপর বুমলার থেকে আরেকটু নিচে গিয়ে আরও একটা পয়েন্ট রয়েছে সেটা দখল করেছিল। আর আমাদের ভারতের বীর যোদ্ধারা কিভাবে মোকাবিলা করেছিল, কিন্তু সংখ্যায় কম হওয়ায় আমাদের ভারতের যোদ্ধারা বীরগতি প্রাপ্তি করেন। নিচে নেমে যাওয়ার পর আরও ধীরে 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 একের পর এক বেস ক্যাম্পগুলো, ভারতীয় বেস ক্যাম্পগুলো চীনের আর্মি কিন্তু দখল করে নিয়েছিল। এটা ছিল অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল 1962 সালের, আর শেষে নভেম্বর মাসে এটি শান্তি চুক্তি হয় চীনের সাথে। তারপরে চীনা সেনাবাহিনী যুদ্ধ বন্ধ করে। যাই হোক, প্রচুর ইতিহাস আমরা জানতে পারলাম এখানে ভারতীয় সেনাবাহিনীর যে যোদ্ধারা রয়েছেন তাদের কাছ থেকে। তারপর আমরা এই বাইরে বেরিয়ে এলাম। ঘড়িতে সময় 12:23, কিন্তু যখনই এই ক্যাম্পের ভেতরে ঢুকে গেছিলাম টাইমটা কিন্তু চীনের টাইম দেখাচ্ছিল। তার কারণ হচ্ছে সামনেই রয়েছে চীনা টাওয়ার, সেখান থেকে কিন্তু মোবাইলের টাইম সেটা ক্যাপচার করছিল। তাই আমরা ভেতরে ঢোকার পর মোবাইলগুলো ফ্লাইট মোডে ফেলে দিয়েছিলাম। আমরা যখন এসেছিলাম তখন এই চত্বরটা কিন্তু খালিই ছিল, কিন্তু ধীরে 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 দেখুন এই চত্বরে কিন্তু প্রচুর গাড়ি এসে হাজির হয়েছে। বছরে আর কিছুদিন পর মোটামুটি এই চত্বরটা পুরো বরফে ঢেকে থাকবে। নভেম্বর মাসের আজকে
26 তারিখ, এই সময় বরফ কিন্তু নেই। গতকাল আমরা সেলাপাসে পেয়েছিলাম। আর হ্যাঁ, আশেপাশের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে বরফ রয়েছে। যদি কেউ এখানে বরফ নিয়ে খেলতে চান তাহলে ওই আপনাকে 2-3 মিনিট একটু হেঁটে যেতে হবে, তাহলেই কিন্তু বরফ পেয়ে যাবেন। গাড়িতেই উঠে এলাম, গাড়িটা বেশ গরম রয়েছে, বাইরে প্রচন্ড হাওয়া, বাইরে না বসে থেকে ভেতরেই উঠে এলাম। আমাদের যে ড্রাইভার দাদা রয়েছেন ওনার সাথে কথা বলে একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওনার বাড়ি তাওয়াং থেকে 80 কিলোমিটার দূরে, আর উনি যে জনজাতির থেকে বিলং করেন সেটা হলো মনপা। তো মনপা জনজাতি তাদের লোকজনের সাথে ভালো ব্যবহারের জন্য খুব বিখ্যাত। যাই হোক, আমাদের আপাতত এই জায়গাটা ঘোরা হয়ে গেছে। বুমলা পাসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি পরের গন্তব্য সুবেদার যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়ালের দিকে। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় চীনের সেনা বুমলা পাসে ঢুকে এলে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে সুবেদার যোগিন্দর সিং এর নেতৃত্বে ভারতীয় সেনারা সাহসিকতার সাথে লড়াই করে বীরগতি লাভ করেছিলেন। সেই বীর সেনাদের সম্মান জানাতেই এই ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো, এখানে একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে, সেটা হচ্ছে সুবেদার যোগিন্দর সিং এর ওয়ার মেমোরিয়াল। ঢুকে যাচ্ছি ওনার মেমোরিয়ালের দিকে। সুবেদার যোগিন্দর সিং, ইনি খুব বীরত্বের সাথে 1962 সালের যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে শহীদ হয়েছিলেন। এখানে অল্টিটিউডটা অনেক বেশি হওয়ায়, হাইটটা বেশি হওয়ায় সিঁড়ি চড়তে কিন্তু বেশ কষ্ট হচ্ছে, শ্বাস ফুলে যাচ্ছে। সুবেদার যোগিন্দর সিং আর তার সহকর্মীরা যারা এখানে নিজেদের আত্মত্যাগ করেছিলেন তাদের প্রত্যেকের নাম লেখা রয়েছে। আমরা ওই ওপর থেকে এলাম, নিচে নেমে এলাম। এই ভেতরে ঘরেও কিছু আছে, দেখি যাই। এই মেমোরিয়াল হলটাতে ঢুকে যাই। এটাই হলো সুবেদার যোগিন্দর সিং এর আবক্ষ মূর্তি। দেখুন, দ্য লাস্ট ম্যান লাস্ট রাউন্ড। সুবেদার যোগিন্দর সিং এর মেয়ে, যিনি বর্তমানে ক্যানাডাতে থাকেন, তিনি প্রত্যেক বছর 23শে অক্টোবর ওনার পিতার মৃত্যু দিবসের দিন এখানে কিন্তু আসেন। এখানে এসে নিজের শ্রদ্ধা জ্ঞাপন করেন। চত্বরটা দেখুন, পুরো রুক্ষ, কিচ্ছু নেই। যাও গাছপালা ছিল সেগুলোও শুকিয়ে গেছে। এরম একটা চত্বরে ইন্ডিয়ান আর্মি দিনের পর দিন, বছরের পর বছর আমাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। ওনাদের প্রতি শ্রদ্ধা আসবে না, আসবে কার প্রতি বলুন তো? ওয়ার মেমোরিয়াল দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি সাঙ্গেতসার বা মাধুরী লেকের দিকে। 1997 সালে বলিউডের জনপ্রিয় সিনেমা কৈলার শুটিং হয়েছিল এই লেকের ধারে। সেই সিনেমায় অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। মূলত তার নামেই স্থানীয়ভাবে এই মাধুরী লেক পরিচিতি পায়। ওপরে বুমলা পাশে কিন্তু সেরম বরফ ছিল না, এখানে দেখছি রাস্তাতে বরফ জমে আছে। আসলে সূর্যের আলো যেখানেই থাকছে সেখানেই বরফ থাকছে না, এই দিকটায় গাছপালার ছায়াতে বরফগুলো কিন্তু থেকে গেছে। আমরা চলে এলাম সাঙ্গেতসার লেকে। এই যে দেখুন, এই লেকটার বৈশিষ্ট্যই হলো লেকের মাঝে প্রচুর গাছ রয়েছে, যে গাছগুলো অলরেডি মারা গেছে, কিন্তু গাছের যে গুঁড়িগুলো সেগুলো কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে। এই চত্বরে এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, হাত ফাত পুরো জমে যাচ্ছে। আর এই লেকটা কিন্তু দেখতে ফাটাফাটি। স্পেশালি এই লেকের আশেপাশে যে গাছগুলো আছে, একটা টাইমে এই লেকের মধ্যেও ছিল, এবার গাছগুলো এখন মরে গেছে, কিন্তু গাছের যে কাণ্ডগুলো আছে সেগুলো কিন্তু এখনও আছে। তাই দেখতে অনেকটা ভুতুরে টাইপের দেখায়, কিন্তু ওভারঅল দেখতে কিন্তু বেশ লাগে। যাই হোক, এই চত্বরটা ঘোরা হয়ে গেছে, ওই দিকটাতে যাই। এখানে এই রকম ছোট ছোট সেতু করে রাখা রয়েছে, সেগুলো দিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
সো এখানে মোটামুটি আমাদের আধ ঘন্টার উপরে সময় কাটানো হয়ে গেছে। আর ওভারঅল এই জায়গার বিউটিটা কিন্তু সত্যিই দারুণ। তো আমরা এবার ধীরে ধীরে যাই, গাড়ির দিকে এগিয়ে যাই। আচ্ছা না, ক্যাফেটেরিয়াতেও যেতে হবে, কারণ ওদের খিদেও লেগেছে বলছিল। তো একবার ঢুকবো ক্যাফেটেরিয়াতে, কিছু খেয়ে তারপর আমরা বেরোবো। এবার এই ক্যাফেটেরিয়াতে ঢুকছি আমরা, দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। এই ভেতরে ঢুকে গেছি, এখানে দেখছি পাওয়া যাচ্ছে সিঙ্গারা, এটা কচুরি মনে হচ্ছে, পাশে আছে জিলেপি। এখানে দেখি অর্ডার দিয়ে দিই। তো এখানে পাওয়া যাচ্ছে চা, কফি, ক্যাপুচিনো, স্যুপ, ফ্রুট জুস, সমোসা, লিট্টি চোখা, ম্যাগি, স্প্রিং রোল, ফ্রাইড রাইস, মোমোস, ছোলে ভাটুরে, রাজমা চাওয়াল। আমরা অর্ডার করলাম 4টে ছোলে ভাটুরে, একটা রাজমা চাওয়াল, 2টো লিট্টি। এটা হলো এই ক্যাফেটেরিয়ার ইন্টেরিয়ার। ওই দিকটাতে রয়েছে কিচেন। আমরা চলে এসেছি বাইরে খাবার খাওয়ার জন্য। এখানে লিট্টি চোখা যেগুলো আমাদেরকে ডেলিভারি দিয়ে দিয়েছে সেটা নিয়ে চলে এসেছি। আপাতত এখানে বসেই খাবো, আর ওইদিকে ছোলে ভাটুরে রেডি হোক, তারপর ওইগুলো নিয়ে আসবো। খেতে কিন্তু দারুণ। এখানে ক্লেম করছে যে অথেন্টিক লিট্টি, সত্যিই তাই, অথেন্টিকই ফাটাফাটি খেতে। তো এখানে চলে এসেছে আমাদের সবার ছোলে ভাটুরে, রাজমা চাওয়াল, লিট্টি চোখা তো আগেরই এসেছিল। আমরা সবাই বসে বসে খাচ্ছি। 4 জন বসার জায়গা আছে এখানে, তাই একজনকে দাঁড়িয়ে যেতে হবে। চন্দন, তুই দাঁড়িয়ে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, তুই তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নে। হ্যাঁ তাহলে স্টার্ট করি নাকি? হ্যাঁ, স্টার্ট কর। ভাটুরেটাও কিন্তু বেশ ভালোই আছে, টেক্সচারটা তো ভালোই আছে, আর ছোলেও অনেকটা করে দিয়েছে। দেখি কেমন লাগছে। ছোলেটা মোটামুটি আছে, খুব ভালো বানাতে পারিনি, তবে লিট্টিটা মারাত্মক। সিরিয়াস কথা, লিট্টিটা মারাত্মকই বানিয়েছে। বেনু ব্রাদার, ছোলে ভাটুরে কেসা है? আচ্ছা, ওকে। আর্মি ক্যাম্পে খাবার খাওয়ার একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো প্রাইসটা অনেক কম থাকে, আর খাবারও মোটামুটি ভালোই পাওয়া যায়। তো ওই ছোলে ভাটুর এগুলো 80 টাকা করে পেয়েছি, 2টো করে, যেটা এত হাই অল্টিটিউডে সত্যি খুব কম দাম। তো প্লাস হচ্ছে পেটও ভরে যায়। তো আমরা দুপুরের লাঞ্চ যেমন এটা দিয়েই সারছি, অনেক কস্ট সেভিং হয়। আমাদের খাওয়া হয়ে গেল, এবার বাইরে বেরোচ্ছে একটু। এখানে এই গাছগুলো হচ্ছে রডোডেনড্রন গাছ, আর আমার ঠিক জানা নেই এই গাছগুলোর নাম কি। এই গাছগুলোই আসলে সাঙ্গেতসর লেকে ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে। তারপর লেকে এখন শুধু তার কাণ্ডগুলো পড়ে আছে, শুকনো কাণ্ডগুলো। ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 3টে, আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে, ওখান থেকে বেরিয়ে পড়বো পরবর্তী ডেস্টিনেশনগুলোর জন্য। এই জায়গাটার সৌন্দর্য সত্যি, নামটা যে মাধুরী লেক রাখা হয়েছে সেটা এমনি এমনি না, সত্যিই জায়গাটা খুব সুন্দর, তার জন্যই জায়গাটার নাম মাধুরী লেক রাখা হয়েছে। কম্পেয়ার করা হয়েছে মাধুরী দীক্ষিতের সৌন্দর্যের সাথে। 3টে বাজে, অলরেডি মনে হচ্ছে অন্ধকার নেমে যাচ্ছে এখানে। ওয়েদার এমন, কিন্তু ওপর দিকটা কিন্তু আবার আলো রয়েছে। এটা চারিদিকে পাহাড়ে ঘেরা এরিয়া, তার জন্যই এই দিকটা অন্ধকার। এগিয়ে যাচ্ছি আমরা তাওয়াংয়ের দিকে। মাঝে যে সমস্ত বাকি লেকগুলো রয়েছে সেগুলো দেখে তারপর আমরা ঢুকবো তাওয়াং। আমাদের পরবর্তী গন্তব্য নাগুলা লেক। যদিও লেকটা খুবই ছোট, তবে শীতকালে যখন আশেপাশের পাহাড়গুলো বরফে ঢেকে যায় তখন লেকের নীল জলে সাদা তুষার আবৃত পাহাড়ের প্রতিচ্ছবি দেখতে দারুণ দেখায়। কিন্তু যেহেতু এখন এই চত্বরে খুব একটা বরফ নেই, তাই সেই সৌন্দর্য হয়তো আমাদের দেখা হবে না। গাড়ি চলতে চলতে এসে দাঁড়ালো আমাদের নাগুলা লেক বলে একটা লেক রয়েছে, সেই লেকটার সামনে। ওপর থেকে এই লেকটা দেখতে খুব একটা তো ভালো লাগছে না, হয়তো নিচের থেকে ভালো লাগতেও পারে লেকে গেলে, কিন্তু এই লেকে এই মুহূর্তে সেরকম জলও নেই। দেখুন দেখাচ্ছি, দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখান থেকে লেকের ওপর দিয়ে ওই পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছে। যেহেতু এই লেকটার খুব একটা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তাই আর এখানে লেট না করে গাড়িতে চেপে যাই। নাগুলা লেক দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আগে কি আছে দাদা? পিটিএসও লেক, তো সামনেই সেটা পড়বে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো পিটিএসও লেকে। এখানে আসার পর ভিউটা দেখুন, ওপরে সূর্য আর সূর্যের রিফ্লেকশনটা পড়ছে নিচে এই লেকের জলের ওপর, আর জলের ওপর থেকে মনে হচ্ছে যেন আরেকটা সূর্য আমাদের দিকে তাকিয়ে আছে। এই পিটিএসও লেকটাও এই মুহূর্তে সূর্যের আলোর জন্য আমরা তাকাতেই পারছি না, মানে সূর্যের রিফ্লেকশনটা এটার উপরে পড়ছে, লেকটার উপরে। আমরা জলের দিকে তাকাচ্ছি, তো দেখলেন একটা ফায়ারিং এর আওয়াজ শুনতে পেলেন?
এটা ইন্ডিয়ান আর্মি এখানে নিজেদের টেস্টিং করছে। যাই হোক, এই সূর্যের আলোর জন্য আমরা কিন্তু তাকাতেও পারছি না এই জলে, পুরো চোখটা এরমভাবে তাকাতে হচ্ছে। আর এই চত্বরটা বেশ ভালোই লাগছে। পিটিএসও লেকের সৌন্দর্য দেখতে হলে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আসতে হবে, তখন এই লেক জলে পরিপূর্ণ থাকে আর আশেপাশের সবুজ গাছপালা ও রডোডেনড্রন ফুলের সমারোহ দেখা যায়। তবে এই মুহূর্তে লেকটা কেমন যেন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে, কিছুই নেই, পুরো ফাঁকা একটা চত্বর, ঘাসগুলো শুকিয়ে গেছে, খুব একটা ভালো কিন্তু লাগছে না নভেম্বর মাসে। যেহেতু নিচে খুব একটা সৌন্দর্য ভালো লাগছে না উপর থেকে দেখে, তাই আমরা ভাবছি যে আর নিচে নামবো না, আমরা এবার সোজা এখান থেকে চলে যাব। এই যে দেখুন, এটা হলো পুরো তাওয়াং শহরটা। আমরা যেহেতু তাওয়াং শহরের অনেকটা উপরে আছি, এখান থেকে কিন্তু পুরো তাওয়াং শহরটা দেখা যাচ্ছে, দারুণ দেখাচ্ছে। তা মানে হচ্ছে ঘোড়া, আর ওয়াং মানে হচ্ছে কবজা করা। তো ঘোড়া এই জায়গাটা ঘুরে খুঁজে বের করেছিল, কবজা করেছিল, তাই এই জায়গাটার নাম তাওয়াং। এই জায়গাটা দেখছেন, এখানে আছে একটা আর্মির প্যারেড গ্রাউন্ড। এই যে উঁচু পাহাড়টা, এটা হচ্ছে তাওয়াং মনিস্ট্রি। এই সোজা এটা হচ্ছে বুদ্ধা পার্ক। বেশ বড় একটা শহর, চারিদিকে কিন্তু উঁচু উঁচু পাহাড়। আর এই জায়গাটা কিন্তু কম্পারেটিভলি একটু সমতল, একবারে সমতল না, কিন্তু চারিদিকের উঁচু উঁচু পাহাড়ের তুলনায় কিন্তু সমতল। এটাই হলো মেন কারণ যে তাওয়াং শহরটা যেটা তৈরি হয়েছে, মানে তাওয়াং যখন তৈরি হওয়া, এস্টাবলিশ হওয়া শুরু হয়েছিল, তখন এই চত্বরটাতেই তৈরি হওয়া শুরু হয়েছিল। কারণ হচ্ছে চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝে একটা সমতল জায়গা, সেখানে চাষাবাদও করা সম্ভব বা মোটামুটিভাবে বাস করাও সম্ভব। সেই কারণেই হয়তো তাওয়াং এখানে তৈরি হয়েছিল, মানে তাওয়াংয়ে বসতি স্থাপন শুরু হয়েছিল। ওপর থেকে দেখতে তো তাওয়াং ফাটাফাটি লাগছে, কিন্তু ওপর থেকে দেখলে হবে না, আমাদের নিচেও নেমে যেতে হবে। আমরা ঘরে ফিরে এলাম, মানে হোটেলের রুমে ফিরে এলাম। এবার একটু ফ্রেশ হয়ে নিই। ঘড়িতে এখন সময় 4:45। তো আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর দেখি 5:30টার দিকে বেরোবো আশেপাশের চত্বরটা এক্সপ্লোর করার জন্য। ঘড়িতে এখন সময় 6:40। আসার পর একটু ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচন্ড ঘুম আসছিল। চন্দন আর গৌরব একটু বাইরে বেরিয়েছিল, ওরা ঘুরে ফিরে এলো, এসে আমাকে ডেকে তুললো। একটু কফি খেয়ে তারপর একটু ওয়াক করতে বেরোবো। বেজে গেছে সন্ধে 7টা। আমরা এবার বেরিয়ে পড়েছি এখানে যে ওল্ড মার্কেট চত্বর আছে সেটা ঘুরে দেখার জন্য। গতকালও আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আজকে ভাবছি আরেকবার যাই। ওখান থেকে মার্কেট থেকে এগিয়ে দেখবো আরো কোথায় কোথায় যাওয়া যায়। এগিয়ে যাচ্ছি ওল্ড মার্কেটের দিকে। ওল্ড মার্কেট যাওয়ার রাস্তাতে এখনো আমরা রয়েছি সেই নেহেরু মার্কেটেই। নেহেরু মার্কেট থেকে একটু সামনে হেঁটে গেলেই ওল্ড মার্কেট। এই চত্বরটা গতকালও আপনাদের দেখিয়েছি, যেখানে প্রচুর খাবার দোকান রয়েছে, হোটেল রয়েছে, অন্যান্য জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্রের দোকানও রয়েছে। এটাই হলো ওল্ড মার্কেটের শুরু। এবার আমরা বাদিকে চলে যাব মার্কেটের দিকে। এই ডান দিকে যদি কেউ যায় তাহলে হচ্ছে পেড পার্কিং এর ব্যবস্থা রয়েছে ঠিক সামনে। কালকে এইদিকে এসেছিলাম, এই দিকের সমস্ত কিছুই রাত্রিবেলায় বন্ধ ছিল, কিন্তু আজকে দেখুন সব খোলা। স্পেশালি এটা তো দেখতে দারুণই লাগছে, এটা রেস্টুরেন্ট, এটা বুমলা ইট্রি। এটাই হলো সেই আইসিআইসিআই ব্যাংকের এটিএমটা। এখান থেকে সামনের দিকে যাচ্ছি আবার। কালকেও এইদিকেই গেছিলাম। খুব সম্ভবত এখানে আমাদের ওইদিকে যেভাবে স্টল লাগিয়ে রাখে সেইভাবে হয়তো এখানে স্টল লাগায় না, দোকানে ঢুকে ঢুকে হয়তো জিজ্ঞেস করতে হবে। দেখি তাহলে। দার্জিলিং ম্যাল বা এমজি মার্কেট যেরকম রাত্রি হয়ে গেলে ভিড়ে জমজমাট হয়ে যায়, এই জায়গাটা কিন্তু সেরকম না। এখানে টেম্পারেচার এতটাই কম, এই মুহূর্তে টেম্পারেচার 0-র কাছাকাছি, যে কারণে অলরেডি দেখুন এই মার্কেট চত্বরে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই। ম্যাল আর গ্যাংটক যে এমজি মার্কেট আছে ওই দিকটায় ভিড়টা কিন্তু এই সন্ধ্যেবেলায় অনেক বেশি থাকে। গতকাল এই যে দোকানটা আছে, রাত্রিবেলা এখানেই খাবার খেতে এসেছিলাম, রাত্রিবেলার ডিনারটা এখান থেকেই করেছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটা হচ্ছে কোরিয়ান রেস্টুরেন্ট। কোরিয়ান টেস্ট আমাদের কেমন লাগবে ঠিক জানাও নেই, এক্সপেরিমেন্ট করার ইচ্ছেটাও এখন নেই। যাদের ইচ্ছে থাকবে এই ওল্ড মার্কেটে এসে কোরিয়ান ফ্লেভার ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মোদ্দা কথা হলো এখানে খাবারের দোকান কিন্তু খুবই 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 কম, গুনে কয়েকটা মাত্র দোকান রয়েছে, সেটাও আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কি রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি দোকান, এখানে মোমো খুব সম্ভবত তৈরি হয়, মা কামাখ্যা হোটেল। তো খুব সম্ভবত যারা রয়েছেন তারা আসামেরই, তারাই হয়তো এখানে বিক্রি করছেন। মোমো হবে না, শেষ হয়ে গেছে, মোমো শেষ হয়ে গেছে, কিন্তু এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখাই। এই যে পকোড়া,
ঘুগনি, এইদিকে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি। এই যে দোকানটা দেখালাম যেখানে মোমোর খোঁজে গেছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম তো বললো ওখানে খাবার পাওয়া যাবে, রুটি পাওয়া যাবে। এইদিকে দেখতে পাচ্ছি একটা দোকান যেখানে খুব সম্ভবত মোমো পাওয়া যাবে, দেখি পাওয়া যাচ্ছে কিনা। নেপালি হোটেল, ওকে। এখানে ভেজ মোমো পাওয়া যাবে, 1 প্লেট 80 টাকা, 1 প্লেটে 8টা থাকবে। আমরা বললাম আমাদের দিয়ে দাও, আমরা আপাতত টেস্ট করে নিই। এই নেপালি হোটেলটা ওল্ড মার্কেট যেখানে শেষ হয়ে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুর দিকে উঠে যাচ্ছে, এই দোকানটা কিন্তু ঠিক সেই ওঠার মুখেই। इसके साथ में सूप भी होता है क्या भैया? सूप वेज सूप नहीं है भाई, चिकन अच्छा सूप अच्छा, चिकन सूप है, कोई नहीं, चिकन सूप ही दे दीजिएगा। जी जी। বেশ ভালো খেতে। এত ঝাল লঙ্কাগুলো কিন্তু এখানে এত ঠান্ডা, ঝালটাকেও আমরা হজম করে নিচ্ছি। তো এখানে এই চিকেন টিক্কা বলে দিলাম, 1 प्लेट দিয়ে দিতে বললাম। कितना कितना कॉस्टिंग है? 150? 150 ना? हाँ ठीक है। ये क्या हमारे लिए फ्री में आप दे रहे हैं क्या? जी जी जी। অ্যাকচুয়ালি আমরা একটাই মোমো বলেছিলাম। আমি দাদাকে জিজ্ঞেস করছি যে দাদা 3টেতে কেন স্যুপ দিচ্ছেন, তো বলছে আপনারা 3 জন আছেন না, তার জন্য 3 জনকেই দিচ্ছি। চিকেন স্যুপ আমাদেরকে দিয়ে দিলেন দাদা। আমাদের চলে এসেছে চিকেন স্যুপ, দেখি খেয়ে দেখি কেমন। নেপালি স্টাইল চিকেন স্যুপ, যেটাতে চিকেনের যে ছালগুলো রয়েছে, চামড়াগুলো রয়েছে, সেগুলো দেওয়া রয়েছে। লঙ্কার আচারটা দেওয়ার পর টেস্টটা পুরো খুলে গেল, দারুণ লাগছে এবার। আগে কেমন পাঞ্চে পাঞ্চে লাগছিল, লঙ্কাটা পড়াতে ফুল টেস্ট চেঞ্জ। এটা চলে এলো চিকেন টিক্কা, চিকেন টিক্কাটাও ট্রাই করে দেখবো। খেতে ভালো। ঠিক আছে দাদা, आपका जो मोमो था दारुण टेस्टी था। थैंक यू हाँ, हाँ। भैया। अच्छा लगा जी। हमें खा के। हाँ आइएगा फिर, हाँ 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 वेलकम है आप लोग। ওকে। তো এখানকার মোমোগুলো সত্যিই খুব টেস্টি ছিল। আমাদের চিকেন টিক্কা আর মোমো 3 প্লেট ফ্রিতে, চিকেন স্যুপ, টোটাল আমাদের টাকা নিলেন 230 টাকা। এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। 8:30 বাজে, এখানকার দোকানগুলো বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, সবাই মালপত্র গোটাতে ব্যস্ত। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমরা ফিরে এলাম হোটেলে। এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ যেহেতু আমরা দুপুরে অনেক লেট করে লাঞ্চ করেছিলাম, তাই খিদে খুব একটা লাগেনি। উপরন্তু মোমো ও স্যুপ খেয়ে পেট প্রায় ফুল, তাই আমরা ডিনার না করেই হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে আসার সময় আমরা আগামীকাল তাওয়াং লোকাল সাইট সিন ভ্রমণ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ইকো গাড়ি বুক করেছি। এই গাড়িতে সাইট প্রতি 500 টাকা করে ভাড়া নেবে। আমাদের সাথে আজ যে 2জন ছেলে বুমলা পাস গিয়েছিল, কাল ওরা তাওয়াং ছেড়ে নিজেদের বাড়ির দিকে ফিরে যাবে। তাই কাল সকালে আমাদের গাড়ি ভাড়ার খরচ বাঁচাতে আবার শেয়ারিং এ কাউকে জোগাড় করতে হবে। ঘড়িতে সময় এখন রাত্রি 10:05, বেশ ঠান্ডা। আমরা বিছানাতে অলরেডি চলে এসেছি। আজকে সারাদিন বেশ ভালোই কেটেছে, পুরো ট্রিপটা ঠিকঠাকই ছিল। বুমলা পাশে বরফ দেখতে পাবো ভেবেছিলাম, বাট বরফটা ছিল না আজকে। বাট ঠিক আছে, সাঙ্গেতসার লেকটার বিউটিটা এতটাই ভালো ছিল যে সেই রকম ভাবে কোনো রকম যে কমপ্লেন রয়েছে এই ট্রিপটার প্রতি তা নেই। ওভারঅল খুব ভালোই ছিল। এবার কালকে আমাদের তাওয়াংয়ে লাস্ট ডে, তো আমরা কাল সারাদিন তাওয়াং শহরটা এক্সপ্লোর করব, সকাল থেকেই উঠে পড়বো। তো আজকে রাতে আর ভিডিও বানাচ্ছি না, এখন আমরা ঘুমিয়ে পড়বো। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।